হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। আজকে এই ভিডিওতে তোমাদের আমি এসি ইনস্টিটিউশন অর্থাৎ রাইমার্টিং এর যে 1 নম্বর পেজ আমি তোমাদের সলভ করে দিয়েছিলাম, এমসিকিউ ছিল 14টা, সেটা সলভ করে দিয়েছিলাম এর আগের ভিডিওতে। তো এই ভিডিওতে আমি এই এসি ইনস্টিটিউশন 177 পেজের যে এসিকিউ এর কোশ্চেনগুলো আছে এগুলো করব। আমি তোমাদের গত ভিডিওতে বলেছিলাম তোমরা কমেন্ট করো যে তোমাদের বড় কোশ্চেনগুলো লাগবে কিনা, তাতে অনেকেই কমেন্ট করেছে যে বড় কোশ্চেনগুলো দিয়ে দিন, একেবারে খুব ভালো হয়। তো চলো শুরু করা যাক আজকের বড় কোশ্চেন নিয়ে এসি ইনস্টিটিউশন অর্থাৎ সেকেন্ড 2 দাগ থেকে শুরু করব, ঠিক আছে? তো 2 দাগের ফার্স্ট কোশ্চেনটা বলছে যে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? তো এইরকম অঙ্ক এর আগে আমি অনেকবার করে দিয়েছি, সুতরাং এক কমন কোশ্চেন, এটা করাচ্ছি না। তো 2 দাগ থেকে শুরু করব। ফার্স্ট কোশ্চেনটা এর আগে হয়ে গেছে বলে আমি সেকেন্ড কোশ্চেন থেকে শুরু করছি, ঠিক আছে? বলছে 1 এর চেয়ে বড় এবং 2 এর চেয়ে ছোট দুটি অমূল্য সংখ্যা। তো আমি একটু সংখ্যা রেখা এঁকে তোমাদের এটা বলবো। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তো এই সংখ্যা রেখা তোমরা বুঝতে পারছো যে 1 এর চেয়ে বড় 2 এর চেয়ে ছোট এরকম অমূল্য সংখ্যা চেয়েছে। তো এর মধ্যে রাখতে হবে সেই অমূল্য সংখ্যা। তো এখানে কটি চেয়েছে? এখানে দুটি অমূল্য সংখ্যা চেয়েছে। তো ভালো করে বুঝবে, জাস্ট 1 এর থেকে একটু বাড়াবো কিন্তু 2 কে যেন টাচ করতে না পারে এরকম। তাহলে আমরা দুটি অমূল্য সংখ্যা লিখতে পারি 1 পয়েন্ট সামথিং, 2 হবে না নিশ্চয়ই। তো 1.01 001 001 ডট 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 ডট, এটি একটি অমূল্য সংখ্যা যা 1 এবং 2 এর মাঝখানে পড়বে। এবার একটা কোশ্চেন তোমরা অনেকে করে থাকো যে একটা জিরো, দুটো জিরো, তিনটে জিরো দেওয়ার মাহাত্ম্য কি? ব্যাপারটা হলো এমনই যে এই একটা জিরো, দুটো জিরো, তিনটে জিরো দিয়েছি এই কারণে যাতে এটাকে পৌনঃপুনিকে লেখা না যায়। পৌনঃপুনিকে লেখা না যায়, কারণ পৌনঃপুনিকে লেখা গেলেই এটি কিন্তু আর মূলদ সংখ্যা থাকবে না। যেহেতু কোশ্চেনে বলছে অমূলদ সংখ্যা, তার মানে তোমাকে পৌনঃপুনিক যেন না লেখা যায় এমন কোনো সংখ্যা তৈরি করতে হবে এটা। আর ডট ডট দিয়েছি এই কারণে এটা অসীম বোঝাতে চেয়েছি, ওকে? কারণ অমূলদ সংখ্যা সর্বদা অসীম হয়। আরেকটা জিনিস দেখো, এখানে এই একটি হয়ে গেল, যেহেতু দুটি বলেছে তাহলে 1 পয়েন্ট আমি দিয়েছিলাম কি 0101। তোমরা আরেকটা নিজেরা বানিয়ে নিতে পারো, ধরো 02 002 00002 এরকম ডট 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 চলতে থাকবে। তো এই হচ্ছে দুটি অমূলদ সংখ্যা যা 1 এবং 2 এর মধ্যে অবস্থিত। নেক্সট 3 দাগ দেখো। 3 দাগে যে কোশ্চেনটা দিয়েছে খুবই সুন্দর একটা কোশ্চেন, সহজ। 3 × 27 = x 9 × x + 4 হলে x এর মান কত? তো এই ধরনের অঙ্ক আমরা কি করতে হয়, ভালো করে দেখো। সমান সমানের বাম দিকে যে বেস আর ডান দিকের বেসটা সেম করতে হবে, করে বেস বেস ক্যান্সেল করে দিলে x এর মান চলে আসবে। তো বেস কিভাবে সেম করবে দেখে নাও। এখানে 3 থাকছে ইনটু 27 মানে কি 3 এর কিউব করলে আমরা সবাই জানি 27 হয়, তাহলে 27 মানে 3 এর কিউব। আচ্ছা, আর পাওয়ারে কি ছিল? x। আচ্ছা, 9 মানে 3 এর স্কয়ার আমরা সবাই জানি, পাওয়ারে ছিল x + 4। ওকে, তাহলে এটা 3 × 3 টু দি পাওয়ার, এই দুটো গুণ করলে 3x, আর এটা কি হবে 3 টু দি পাওয়ার, এখানে গুণ করো 2 দিয়ে গুণ করলে 2x, 2 দিয়ে 4 এর গুণ করলে 8। তাহলে আমরা কি লিখতে পারি না এই দুটো 3 কে একটা করে? অবশ্যই লিখতে পারি। তো মাঝখানে গুণ চিহ্ন থাকলে কি হয়, দুটি বেস একটি হয়ে যায় আর পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে 1 + 3x, এই দেখো এই 3 এর মাথায় একটা কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 + 3x। আর এইদিকে 3 এর মাথায় বা 3 এর পাওয়ারে আমরা দেখতে পাচ্ছি 2x + 8। দেখো আমি বলছিলাম যে বেস সেম করতে পারলে বেসগুলো ক্যান্সেল করতে পারবো। তাহলে আমরা বেস ক্যান্সেল করলে কি করব, 1 + 3x = 2x + 8। তার মানে আমরা এখান থেকে বলতে পারি 3x থেকে 2x মাইনাস হবে আর 8 থেকে 1 মাইনাস হবে। তাহলে সঠিক উত্তর হবে x = 7। 7 হবে সঠিক উত্তর। ওকে, তো চলে আসা যাক নেক্সট হচ্ছে আইভি দাগে। আইভি দাগে যে কোশ্চেনটা দিয়েছে, এক চল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা যার মাত্রা 7। এক চল বিশিষ্ট, তার মানে অঙ্কের মধ্যে শুধু x রাখতে হবে। দ্বিচল বললে x y, ত্রিচল বললে x y z। এক চল বিশিষ্ট ত্রিপদী, তিনটি পদ রাখতে হবে। তাহলে আমরা এক কাজ করতে পারি, এরকম কোশ্চেন হলে এক চল বিশিষ্ট তার মানে শুধুমাত্র x রাখতে হবে। এবার ত্রিপদী বলেছে এবং মাত্রা বলেছে 7, তাহলে মাত্রা 7 যখন আমরা x এর পাওয়ারে 7 বসিয়ে দেবো। এবার ত্রিপদী মানে আরো দুটি পদ বাড়াতে হবে, তাহলে x এর কিউব নেই, x এর স্কয়ার নিতে পারো, x⁵ যা ইচ্ছা নিতে পারো, এদিকে যা ইচ্ছা নিতে পারো। আচ্ছা, এখানে আমি একটা যে কোনো আরেকটি পদ নেই, ধরো মনে করো x এর স্কয়ার, বা এখানে একটা ধ্রুবক পদ নিতে পারো, ধরো এরকম x⁷ + x³ + 5 এরকম নেওয়া যেতে পারে। তাহলে কি হলো,
এক চল মানে এক্স এবং মাত্রা 7, ওকে। ত্রিপদ, দেখো 3টি পদ বিশিষ্ট, আর যে কোনো একটি উত্তর তোমরা দিতে পারো, ওকে। ভিদাকে যে কোশ্চেনটা দিয়েছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, x² প্লাস 5x মাইনাস 6, এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এত ইজি কোশ্চেন যে ভাবা যায় না। দেখো এখানে 6 ভেঙে 5 করতে হবে, একদম ইজি ব্যাপার। তো এখানে একটা ব্যাপার আছে, কোশ্চেনটা এই কারণে দিয়েছে, 6 কে কিন্তু অনেকে ভাঙবে 3 2 এ 6, আবার অনেকে ভাঙবে 6 1 এ 6। এবার ভালো করে দেখো, 3 আর 2 যোগ করলে 5 হয়, আর 6 থেকে 1 বিয়োগ করলেও 5 হয়। এখন কোশ্চেন হচ্ছে তাহলে কোনটা নিতে হবে? এটা তো হচ্ছে, এটাতেও তো 5 আসছে। ব্যাপারটা হচ্ছে এখানে যে লাস্ট সংখ্যার যে চিহ্নটা কি, সেটা অর্থাৎ যাকে ভাঙছে তার আগের চিহ্নটা কি, মাইনাস। সুতরাং মাইনাস করে করতে হবে, অর্থাৎ 3 আর 2 যোগ করে 5, সেটা কিন্তু হবে না। তাহলে আমাদের করতে হবে কি, 6 থেকে 1 বিয়োগ করতে হবে, ব্যাস এইটুকুই ছিল এই অঙ্কের লজিক। তাহলে 5 এর জায়গায় আমরা লিখবো 6 মাইনাস 1, x এর জায়গায় x, তাহলে আমরা লিখতে পারি x² প্লাস 6x মাইনাস x মাইনাস 6, ঠিক আছে। এটা কি করলাম, x দিয়ে 6 এর গুণ, x দিয়ে 1 এর গুণ। এবার দেখো কমন নিতে হয়, x কমন নিলে x প্লাস 6, আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে x প্লাস 6। এবার কি করব, আবার কমন নেব, তাহলে কি হবে, x প্লাস 6 আর x মাইনাস 1। তো কমপ্লিট এই অঙ্কটা। তো চলে এসো এরপরে নেক্সট দাগে। নেক্সট বলছে ভিআই। তো চলে এসো লগের অঙ্ক। লগ, প্রথম একটা লগের অঙ্ক পেলাম, 1728 বেজ 2√3, ঠিক আছে। বেজে আছে 2√3 আর লগের সংখ্যাটা হচ্ছে 1728। কিভাবে করবে, সিম্পল ব্যাপার, দুভাবে করা যায়। তো আমি একটা দেখাচ্ছি, এভাবে যদি তোমাদের ভালো লাগে তোমরা করতে পারো। এখানে প্রথমে 2 দিয়ে দিলাম, তাহলে ওটা হচ্ছে তোমার 17 আছে, 8 দুগুণ 16, 6 দুগুণ 12, 4 দিয়ে 8। আবার 2 দিয়ে দাও, তাহলে 4 3 2। আচ্ছা, আবার 2 দিয়ে দিলে 216, আবার 2 দিয়ে দিলে 108, আবার 2 দিয়ে দিলে 54। আচ্ছা, আবার 2 দিয়ে দাও 27। তো এবার 3 দিয়ে দিলে 3 9 27, 3 দিয়ে দিলে 3 3 9। তো লম্বা সংখ্যা পেয়ে গেলাম। এবার কি করব, তার মানে আমরা বুঝতে পারছি এই সংখ্যাগুলোকে, মানে এই 1728কে কিভাবে লেখা যায়। দেখো 2 দেখতে পাচ্ছি কয়টি, 6টি 2, তাহলে 2 টু দি পাওয়ার 6। আর 3 আমরা দেখতে পাচ্ছি কিন্তু 3টি, তাহলে ইনটু 3 টু দি পাওয়ার 3। ওকে, এবার একটা কাজ করব, আমরা পুরোটাকে 6 এ প্রকাশ করব, মানে অ্যাকচুয়ালি দেখে নাও এখানে 2√3 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 6, আর এটা হচ্ছে আমরা √3 টু দি পাওয়ার 6 করতে পারি, ঠিক আছে। তো এটাকে হবে 2√3 এর হোল টু দি পাওয়ার 6, এইভাবে আমরা লিখে প্রকাশ করব। ব্যাস, ওটাই ছিল সবথেকে কঠিন কাজ। ব্যাস, ওটা যদি পারো তাহলে অঙ্ক একবার ইজি হয়ে গেল। তাহলে আমরা এক কাজ করব, log 2√3, আর 1728 মানে আমরা দেখতে পাচ্ছি যে 2√3 এর হোল টু দি পাওয়ার 6। এবার তোমাদের লগের একটা সূত্র আছে যে লগ, মনে করো তোমার m, এখানে a আর এখানে b, তাহলে আমরা এই বিটাকে সামনে লিখতে পারি, ঠিক আছে। এই বিটা সামনে, অর্থাৎ b log a টু দি বেস a, এইভাবে লেখা যায়। অর্থাৎ এই 6টা আমরা সামনে লিখতে পারি, তাহলে 6 log 2√3 টু দি বেস 2√3, তাহলে 6 ইনটু 1, তার মানে 6 একে 6। এবার এটাকে আমি 1 বসিয়েছি, কারণ তোমাদের আরেকটা সূত্র আছে, log a টু দি বেস a ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ লগের সংখ্যার বেস যদি সমান হয়ে যায় তাহলে সেই লগের ভ্যালু 1 দেয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে কিন্তু 1। তো এরপরে চলে আসি নেক্সট কোশ্চেন, VII। VII যেটা বলছে যে এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা। তাহলে আমি একটা এবিসি সমবাহু ত্রিভুজ আঁকলাম যার সব বাহু সমান এ বি সি, যার এডি হচ্ছে মধ্যমা। ভালো করে বুঝবে, সমবাহু ত্রিভুজের মধ্যমাটা কিন্তু সমবাহু ত্রিভুজের উচ্চতা হয়, ওকে। আচ্ছা, এটুকু আমরা জানলাম। ভরকেন্দ্র জি, তার মানে এখানে একটা ভরকেন্দ্র আছে, তাকে বলা হয় জি। এবার বলছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3√3 হলে এজি এর দৈর্ঘ্য কত। এই যে এজি হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3√3 সেমি হলে আমাদের প্রশ্ন করেছে কি, এজি ইকুয়াল টু কত। এই হচ্ছে ব্যাপার, ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3√3 হলে এজি এর দৈর্ঘ্য কত। তো সিম্পল ব্যাপার, সমবাহু ত্রিভুজ যেহেতু, তাহলে এর এই যে উচ্চতা, মানে মধ্যমাটাই হবে উচ্চতা, অতএব আমরা এডি অর্থাৎ উচ্চতার সূত্র ব্যবহার করে এডিটা বার করতে পারবো। এডি হচ্ছে কি, উচ্চতার সূত্র কি, √3/2 ইনটু বাহুর দৈর্ঘ্য। তো বাহু আমরা জানি 3√3, তাহলে উচ্চতা বেরিয়ে যাচ্ছে, আমরা এখান থেকে এডিটা বার করে ফেলতে পারছি। কত হবে, √3 শুধু 3,
আর তার সাথে একটা 3 দিয়ে গুণ করলে 9, তাহলে 9/2 অর্থাৎ 9/2 হবে কিন্তু এডি এর দৈর্ঘ্য। এবার ভালো করে বুঝবে এই কথাটা, এজি তাহলে কত হবে? এজি মুখস্থ রাখবে যে এডি এর 3/2 কিন্তু এজি হবে, তাহলে 2/3 মনে রাখতে হবে। এসডিটা কত? এডি এর 3/2, আর যদি বলতো জিডিটা কত, তাহলে এডি এর 1/3 মানে 3/1, ঠিক আছে? আমি এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখো এই উপরে এই একটা ভাগ, এই একটা দুটো, এই একটা তিনটে, তাহলে এসডিটা কি 3/2 পড়ছে। তাহলে আমরা বলতে পারি 9/2 ইন্টু 2/3, সো আমরা কাটাকুটি করে পাচ্ছি 3। দেখো এটা কেটে গেল, এটা দিয়ে এটা কাটলে 3, অর্থাৎ সঠিক উত্তর হবে কিন্তু 3 সেন্টিমিটার। তো নেক্সট অঙ্ক বলছে যে এবিসিডি রম্বস ভি ট্রিপল আই দাগে বলছে যে এবিসিডি রম্বস, তো একটা এবিসিডি রম্বস এঁকে দিই, এ বি সি ডি, ঠিক আছে? তো রম্বসের নামটা এমন ভাবে দিতে হবে যাতে বিসিডি 60 ডিগ্রি হয়। আমি এটাকে বিসিডি করব, ঠিক আছে? বি সি ডি যেন 60 ডিগ্রি হয়, তাহলে এবিসিডি একটি রম্বস যার বিসিডি কোণটি 60 ডিগ্রি এবং এবি বাহুর দৈর্ঘ্য 4। বলা হয়েছে যে এবি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, ঠিক আছে? এবি বাহুর দৈর্ঘ্য যদি 4 সেমি হয়, তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য কত? ভাবো, একদম কত ইজি কোশ্চেন, ভাবনাটাই মেন ব্যাপার, একটু ভাবলেই দেখো হয়ে যাচ্ছে। বিডি এর দৈর্ঘ্য কত? এবিটা যদি 4 হয়, তাহলে আমরা বলতে পারি এগুলো সব 4, তাহলে এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4, যেহেতু রম্বস তাহলে সব বাহু সমান, তাহলে এটা 4 হবে। এবার ভালো করে বোঝো, আমরা তাহলে বলতে পারছি যে বিসিও 4, সিডিও 4, এগুলো সব 4 সেমি। প্রথমে এটা লিখে নিলাম যেহেতু এবিটা 4 দেয়া আছে। আচ্ছা, যদি এই দুটো বাহু সমান হয়, তাহলে এদের গোড়ার কোণ দুটোও সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে কোণ, এই কোণটার নাম কি? সিবিডি এর সাথে সমান হবে এই কোণটা সিডিবি, এই দুটো কোণ সমান হবে। এবার ভালো করে দেখো, এই কোণটা তো 60 ডিগ্রি বলা আছে, তাহলে এই দুটি সমান কোণের মান কত হবে? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা সবাই জানি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমার একজন কত 60 ডিগ্রি সেটা মাইনাস করে দেবো, তাহলে এই দুজন পাচ্ছে সেই কোণটা, কিন্তু সেই কোণটা দুজনকে দিয়ে আবার ভাগ করতে হবে, তাহলে বোঝা যাবে এটা কত। এটা হচ্ছে 120 ডিগ্রি বাই 2, তার মানে 60 ডিগ্রি। অর্থাৎ আমরা ক্যালকুলেশন করে পেলাম এটাও 60 ডিগ্রি আর এটাও 60 ডিগ্রি। অর্থাৎ বিসিডি এই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজ হলে প্রত্যেকটা বাহু সমান হয়। অর্থাৎ আমরা বলবো যে ত্রিভুজ বিসিডি সমবাহু। অতএব আমরা বলতে পারি যে বিডিটাও হচ্ছে 4 সেন্টিমিটার। যেহেতু এটা 4 এটা 4, তাহলে এটাও হবে 4। দারুণ কোশ্চেন কিন্তু। আইএক্স বলছে যে এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। এক্স অক্ষের বিপরীতে দুটি বিন্দু নিতে হবে, তাহলে এই হচ্ছে আমার এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা ওয়াই অক্ষ। তো এক্স অক্ষের দুই দিকে, এক্স অক্ষের দুই বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। তাহলে ভালো করে দেখো, এটা এক্স অক্ষ, এখান থেকে আমি এখানে একটা বিন্দু নিলাম এই দূরত্বে, তাহলে এখানে একটা বিন্দু নিলাম, এর সোজাসুজি এই দিকেও নিতে পারি বা এখান থেকে এই দিকেও নিতে পারি। তাহলে এর থেকে এর দূরত্ব যা হবে, এর থেকে এর দূরত্বও তাই হবে, এর থেকে এর দূরত্বও তাই হবে। তো তোমরা এই দুটি দিতে পারো, এই দুটিও দিতে পারো, কোনো ব্যাপার নেই। ওকে, তো এখানে একটা বিন্দু মনে করো, এখান থেকে এটা 3 আর এখান থেকে এটা হচ্ছে 3, তাহলে 3 আর এটা 4 নেই, ঠিক আছে, আলাদা বোঝানোর জন্য। তাহলে এখানে 3 ঘর গিয়ে 4 ঘর উপরে, তাহলে এটা কত হবে? 3 ঘর ডান দিকে গিয়েছিলাম আর 4 ঘর নিচে নেমেছি, তাহলে 3। আর যদি এটা নিতে যাও, তাহলে 3 ঘর এখানে মনে করো অন্য একটা নিচ্ছি, 5 ঘর বাম দিকে আসছি -5, 4 ঘর নিচে। তাহলে অনেক রকম উত্তর করা যায়। তো আমি বোঝানোর স্বার্থে দুটো উত্তর দিয়েছি, তোমরা যদি মনে রাখতে চাও ইজিলি, তাহলে এই দুটো বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে বলবো যে এক্স অক্ষ থেকে দুটি সমান দূরত্বে দুটি বিন্দুর স্থানাঙ্ক হবে 3,4 ও 3,-4, ঠিক আছে? অন্য উত্তর সম্ভব, এটার সাথে এটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট চলে আসবো আমরা এক্স দাগে। এক্স দাগে দেখো কি বলছে। এক্স দাগে বলছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34, ক্ষেত্রফল 60। পরিসীমা 34, ক্ষেত্রফল 60, তাহলে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত? সেপের ব্যাপার, আমরা দৈর্ঘ্য প্রস্থ এক্স ওয়াই ধরে নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? আমরা ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এক্স সেমি আর প্রস্থ আমরা ধরে নিচ্ছি প্রস্থ ওয়াই সেমি। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে আমাদের দেয়া আছে কিন্তু পরিসীমা 34,
তাহলে পরিসীমার সূত্র কি 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটা দেয়া আছে 34। এবং আরেকটা জিনিস আমাদের দেয়া আছে, সেটা হচ্ছে ক্ষেত্রফল 60। আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা হচ্ছে ক্ষেত্রফল, সেটা দেয়া আছে 60। ওকে, তো আমাদের বার করতে হবে কর্ণের দৈর্ঘ্য। তো আমরা এক কাজ করব, এখানে একটু লিখে নেই। অতএব কর্ণের দৈর্ঘ্য এটা আমাদের দরকার। তো কর্ণের দৈর্ঘ্য থেকে কি কি সমস্যা আসছে, রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তো কর্ণের দৈর্ঘ্যের সূত্র রুট দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার, এটা বার করলে হয়ে যাবে। তো দেখো এটা বার করতে গেলে আমাদের কি কি প্রয়োজন, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ভাঙিয়ে দেবো। তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? তাহলে আমাদের কি কি লাগছে, আমাদের লাগছে x প্লাস y আর লাগছে x ইনটু y। তো x ইনটু y 60, ক্লিয়ার। x প্লাস y আমরা এখান থেকে বার করে নেব, একদম ইজি ব্যাপার। দেখো আমরা যদি 2টাকে ওইদিকে পাঠিয়ে দিই তাহলে 34 এর নিচে গিয়ে বসবে আর হয়ে যাবে x প্লাস y এর মান 17, ক্লিয়ার। এবার আমরা এখানে বসিয়ে দিই x প্লাস y এর মান 17, তাহলে 17 স্কয়ার 2 ইনটু xy এর মান হচ্ছে 60, বসিয়ে দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, এটা 17 আসবে। তোমার গুণ করে দেখতে হবে, 7 7 49 এর 9, হাত থেকে 4, 7 7 7 8 4 11 ইনটু 17, অর্থাৎ আসছে 289। তাহলে আমরা লিখে দিলাম 289 মাইনাস 60 দুই হচ্ছে 120। তো 120 এখান থেকে আবার 120 মাইনাস করতে হবে, তাহলে পড়ে থাকবে কত, 169। দেখো 169 কিন্তু 13 13 169 হয়, অর্থাৎ আমাদের কিন্তু সুন্দর উত্তর আসবে, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য আসবে 13 সেন্টিমিটার, 13 সেমি। ওকে, তো চলে আসবো নেক্সট টপিকে। 11 তাকে বলছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য। তো সেই ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কি হবে, সেই ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল। তো আমি একটা ছবি আঁকি, এখানে একটা ত্রিভুজ যার বাহু 3টি হচ্ছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। তো এখানে একটা মজার ব্যাপার আছে, কিন্তু এই সংখ্যাগুলো দেখো দুজনের স্কয়ারের যোগফল করলে আরেকটা চলে আসছে। বলবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার ইকুয়াল টু 3 3 কে 9, 4 4 16, তার মানে 25 আর তার মানে 5 এর স্কয়ার। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি বাহুর স্কয়ারের যোগফল আরেকটি বাহুর স্কয়ারের সাথে সমান হচ্ছে, তার মানে ত্রিভুজটি কিন্তু সমকোণী ত্রিভুজ। অর্থাৎ আমরা বলবো যে ত্রিভুজটি কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। কেন, প্রশ্নটা আসতেই পারে তোমাদের মনের মধ্যে, কেন? কারণ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এটা একমাত্র সমকোণী ত্রিভুজের জন্যই বরাদ্দ। তাহলে ত্রিভুজটি কিন্তু সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ কাকে জানো, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার বাহু। তাহলে ছবিটা অ্যাকচুয়ালি কেমন হবে, ছবিটা হবে অ্যাকচুয়ালি এইরকম, এটা 3, এটা 4, এটা 5, বোঝা গেল? তো এটা ছিল আমাদের আন্দাজ করা ছবি, কিন্তু পারফেক্ট অ্যাকচুয়াল ছবি কিন্তু হবে এরকম, যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং পরিবৃত্তের ব্যাসার্ধ হবে কত, অতিভুজের অর্ধেক, তার মানে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 5/2 সেন্টিমিটার। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল প্রশ্ন করেছে, পরিবৃত্তের ক্ষেত্রফল কি হবে, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল হবে কি, ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। পাই মানে 22 এর 7 ইনটু আর স্কয়ার, আর মানে কি আমাদের 5 এর 2, তো স্কয়ার মানে দুবার হবে, তাহলে পাই আর স্কয়ার, অর্থাৎ 22 এর 7 ইনটু 5/2। তো আমরা এখানে কোনো কাটাকুটি করতে পারছি না, 2 দিয়ে জাস্ট একটাই কাটছে 11। তো এটা হচ্ছে তোমার 5 5 এ 25, 25 আর 11 গুণ করলে হবে, 25 আর 11 গুণ করতে হবে, গুণ করলে আসবে তোমার 275। তার মানে এটা আসছে 19 পূর্ণ 9 14 এত বর্গ সেমি। ওকে, তো চলে আসুন নেক্সট অঙ্কে কি বলছে। নেক্সট অঙ্ক একটা ছক দিয়েছে, ছক দিয়ে বলছে যে পরিসংখ্যা ঘনত্ব কত হবে। তো আমি তোমাদের একটু ছকটা দেখাবো, ছকটা কি দিয়েছে দেখো, x ডবল আই আগের অঙ্ক, এখানে একটা ছক আছে, এই ছকে বলেছে যে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত। তো আমাদের বার করতে হবে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব ইকুয়াল টু, সূত্রটা একটু তোমাদের মনে রাখতে হবে, যে শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বলবে সেই শ্রেণীর পরিসংখ্যা উপরে বসবে আর শ্রেণী দৈর্ঘ্য নিচে বসবে। আমি সূত্রটা একটু নয় লিখে দেই, পরিসংখ্যা বাই শ্রেণী
দৈর্ঘ্য, ঠিক আছে, পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। এবার দেখো আমাদের বলেছে কি দ্বিতীয় শ্রেণীর, তো দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা কত, 4 বাই শ্রেণী দৈর্ঘ্য। ভালো করে বুঝবে শ্রেণী দৈর্ঘ্য কি হবে, আমি গত ভিডিওতে বলে দিয়েছিলাম যে শ্রেণী দৈর্ঘ্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট ব্যাপার, মানে বার করাটা অতটা সহজ নয়। শ্রেণী দৈর্ঘ্য তাড়াহুড়ো করে কিন্তু ভুলভাল করে ফেলবে। যদি 70 থেকে 74 মাইনাস করে, এই দুটো সংখ্যা মাইনাস করে, তাহলে শ্রেণী দৈর্ঘ্য কিন্তু 4 আসছে। দেখো প্রত্যেকটা 4 এর গ্যাপ আছে, শ্রেণী দৈর্ঘ্য 4 বসিয়ে দিলে কিন্তু ভুল, কারণ শ্রেণী দৈর্ঘ্য এখানে 4 নয়, এখানে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5। কেন 5? কারণ আমি বলে দিয়েছি, দেখো যদি গ্যাপ থাকে, দেখো এখানে 74 শেষ হয়েছে, 75 শুরু হয়েছে, গ্যাপ আছে, যেটাই শেষ সেটাই যদি শুরু না হয় তাহলে থাকছে গ্যাপ, আর গ্যাপ থাকলেই হচ্ছে সমস্যা। তাই এদের তলায় তলায় বসাও, দেখো বসিয়ে কি আসছে, দেখো বিয়োগ করো 5, অর্থাৎ পাশাপাশি বিয়োগ করলে 4 আর উপর নিচ বিয়োগ করলে আসছে 5। তো যখন এখানে মানে গ্যাপ থাকে, যেখানে শেষ সেখানে শুরু হয় না, এরকম কন্ডিশনে কিন্তু শ্রেণী দৈর্ঘ্য পাশাপাশি বিয়োগ করলে ভুল আসবে, ঠিক আছে, উপর নিচ বিয়োগ করতে হবে, অথবা এখানে শ্রেণী সীমানা করে নিলে তারপরে পাশাপাশি বিয়োগ করলে হবে, ঠিক আছে। তো অত জটিল ভাবে ভাবার দরকার নেই, মনে রাখবে যে গ্যাপ থাকলে কিন্তু উপর নিচ বিয়োগ করতে হবে, ঠিক আছে, অর্থাৎ এর শুরুটা বিয়োগ করতে হবে। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কিন্তু 5, তাহলে এটা হবে তোমার 0.8। এটা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্বের কোনো একক দেওয়ার দরকার নেই। এবার চলে এসো যে লাস্ট কোশ্চেন যেটা দিয়েছে, লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে এক্স ট্রিপল আই যেটা দিয়েছে, কতগুলো সংখ্যা দিয়েছে, 12, 15, 9, 7, 17, 25, 11, 14, 6, তারপর দিয়েছে 23, তারপর হচ্ছে 5, তারপর 22, এতগুলো সংখ্যা দিয়েছে। দিয়ে বলছে প্রসার কত, অতএব প্রসার আমাদের বার করতে হবে। প্রসার কত? প্রসার বার করার নিয়ম হলো, এই যে তথ্যগুলো দেয়া আছে, এই যে তথ্য, এই তথ্যের সবচেয়ে বড় সংখ্যা কোনটি সেটা খুঁজে বার করতে হবে। তো এর মধ্যে সবচেয়ে বড় কোনটা দেখতে পাচ্ছ তোমরা, 25 হচ্ছে সবচেয়ে বড়, তো তাকে আগে লিখতে হবে। ওকে, মাইনাস এই তথ্যের সবচেয়ে ছোট সংখ্যা কত, 5 এর ছোট কেউ নেই, তো -5, তো প্রসার হবে 20। ওকে, তো হয়ে গেল এখানে আমাদের 1 নম্বর স্কুলের সমস্ত এমসিকিউ এসিকিউ। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুকে শেয়ার করবে, আর একটা লাইক করতে কিন্তু ভুলবে না। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।